গণঅভ্যুত্থানের ৬ মাসের মাথায় দায়মুক্তি চেয়ে ৫ ফেব্রুয়ারি লাইভে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৬ ফেব্রুয়ারি নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও ভাষণ দেন তিনি, যা মেনে নিতে পারেনি অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর প্রতিবাদে বুধবার গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২-এর মুজিব বাসভবন, যা ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। এ নিয়ে এবার মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনাটি নিয়ে কি বললেন তিনি? আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ধানমন্ডিতে মুজিবের বাড়ি ধ্বংস দুর্ভাগ্যজনক, ঐতিহ্য স্মরণ করিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রণালয়, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে, সেখানে এই বাড়ি ধ্বংস করা দুর্ভাগ্যজনক বলছে এবং এটার যে একটা ঐতিহ্য আছে সেটি স্মরণ করিয়ে দিল। দর্শক, এই বিবৃতি তারা এমন এক সময় দিল যখন ভারতের যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার তাকে ডেকে নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে, এই অর্থে যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে, অবিরাম বিবৃতি দিচ্ছে, তার ফলে বাংলাদেশে একটি উত্তেজনা তৈরি হচ্ছে। দর্শক, জুমার পরে শেখ হাসিনার ভয়ানক ফোন কল ফাঁস হয়েছে আবারও। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিতভাবে কান লাগিয়ে শেখ হাসিনার সেই ভাইরাল ভয়ানক কল রেকর্ডটি শুনে আসি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ধানমন্ডির ৩২-এ হামলা ভাঙচুরের ঘটনায় প্রধান উপদেষ্টার বার্তা, শেখ হাসিনার নতুন ভাইরাল কল রেকর্ড, ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কঠিন বার্তা এবং দেশজুড়ে চলমান ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। গণঅভ্যুত্থানের ৬ মাসের মাথায় দায়মুক্তি চেয়ে ৫ ফেব্রুয়ারি লাইভে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৬ ফেব্রুয়ারি নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও ভাষণ দেন তিনি, যা মেনে নিতে পারেনি অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর প্রতিবাদে বুধবার গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২-এর মুজিব বাসভবন, যা ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। এ নিয়ে এবার মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনাটি নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে থেকে বিভিন্ন মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে বিদ্বেষ ছড়াচ্ছেন তিনি। এতে খুব অসন্তোষ বাড়ছে জনমনে। সবশেষ ৬ ফেব্রুয়ারি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী। এর একদিন আগে অর্থাৎ ৫ ফেব্রুয়ারি রাতেও লাইভে এসে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। আর তাতেই উত্তাল দেশের ছাত্র জনতা। ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাসভবন ও স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি, কিন্তু বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ আছে। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। বিবৃতিতে বলা হয়, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। সেখানে আরো বলা হয়, মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বিবৃতিতে আরো বলা হয়, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই বিচার নিশ্চিত করতে
এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে বলেও ওই বিবৃতিতে বলা হয়। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাব আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জে ইনশাআল্লাহ কারাবরণ করব দরকার। জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, চোর। জি, বড় চোর, সুদখোর। জি আপা আচ্ছা, আমি জনতা তো করবেই, আমরা নিজেরা করবো, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে, ওই ফাঁসি চাই। যার বাড়ি ঘর পড়াইছে করছে। আবার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ বানায় রাখছে ওরা আপা। সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই একটা কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল। আমরা ভুল করেছি আপা, এইভাবে সবাই বলে, সবাই অনুতপ্ত আপা। আমরা বলেন জি আপা, প্লিজ বলেন আপা, প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে, এবং এখন আবার সে ওই আরেকটা পদক্ষেপ নিচ্ছে। এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক তারা জেলা, উপজেলা, ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে। আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরা, আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। তোমাদের যে দেশে আছো সেই দেশে ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছে আপা। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, যারে যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিক জীবনযাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড শোরা, ব্যান্ড কোনো অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমার দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আমার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, স্বীকৃতি কর্মকাণ্ড বন্ধ। সমস্ত সামাজিক নিরাপত্তার যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে মেরে খেয়ে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা? আমি একটা বলি, ইনুস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, তখন আপনাকে দেখবে। ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো, সব জায়গায় এই জনমতটা তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে, মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মহাজ হোসেন মায়ের বাড়িতে আগুন,
এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জনমত সৃষ্টি করা এবং সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আমরা করবো। আপা একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা, তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাহলে দেশের মানুষের মুক্তি দেয়। হ্যাঁ আপা, আমি একটু একটা কথা বলতে চাই। একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো, এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশ, ৭১-এর পরে এটা হয় নাই আপা। এখন এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত, যে কোনো ভাবে গোয়েন্দা বলেন, যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে, অস্ত্র। আমার কাছে সন্দেহ। ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে 2টা লোকের চাকরি চলে গেছে। আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই ৭১-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি। জি আপা বলেন। আপা আমরা শেষ করবেন। আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে। হ্যাঁ, ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনুস সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের স্বামী দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুর রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরহানউদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, স্বামী দাস, হিল্লোল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা আপা, অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করবো, দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে। যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটা নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে ফিরে যাব। ধানমন্ডিতে মুজিবের বাড়ি ধ্বংস দুর্ভাগ্যজনক, ঐতিহ্য স্মরণ করিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রণালয়, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে, সেখানে এই বাড়ি ধ্বংস করাকে দুর্ভাগ্যজনক বলছে এবং এটার যে একটা ঐতিহ্য আছে সেটি স্মরণ করিয়ে দিল। দর্শক, এই বিবৃতি তারা এমন এক সময় দিল যখন ভারতের যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার তাকে ডেকে নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে, এই অর্থে যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে, অবিরাম বিবৃতি দিচ্ছে, তার ফলে বাংলাদেশে একটি উত্তেজনা তৈরি হচ্ছে। সেই উত্তেজনার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ উস্কানিমূলক আচার আচরণের কারণে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। সেই কারণে কেন শেখ হাসিনাকে থামানো হচ্ছে না, নিবৃত্ত করা হচ্ছে না, এটাই ছিল বাংলাদেশের ক্ষোভ এবং প্রতিবাদ, যেটা আনুষ্ঠানিকভাবে তারা আবারও জানিয়েছে। ঠিক তেমন একটা সময় তারা বলছে যে এই বাড়ি ধ্বংস করা দুর্ভাগ্যজনক এবং এর যে একটি ঐতিহ্য আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের, সেই কথাটা তারা স্মরণ করে দিল। তার মানে হচ্ছে যে ভারত হচ্ছে বাংলাদেশের যে প্রতিবাদ, বাংলাদেশের যে ক্ষোভ শেখ হাসিনার ভাষণের প্রেক্ষিতে, সেটাকে তারা কিন্তু গ্রহণ করলো না। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যা জানিয়েছেন তা পরে বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য স্মরণ করিয়েছেন রণধীর। বুধবার রাতে মুজিবের বাড়ির সামনে জড়ো হয়ে উত্তেজিত জনতা বিক্ষোভ করে। ক্রেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বাড়ির বেশ কিছু অংশ, আগুনও জ্বালিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি জাদুঘরে। বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রণালয়ের তরফে রণধীর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরচিত প্রতিরোধের ঐতিহ্য বহন করে। 5ই ফেব্রুয়ারি সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব যারা বোঝেন তারা এই বাড়ির ঐতিহ্য এবং গুরুত্ব সম্পর্কেও অবহিত। এই ভাঙচুর এবং ধ্বংসলীলার কঠোর সমালোচনা করা উচিত। অর্থাৎ একেবারে পরিষ্কার করে কিন্তু তারা তাদের অবস্থানটা জানিয়ে দিল। অর্থাৎ বাংলাদেশের যে অবস্থান, যে শেখ হাসিনার বিবৃতির কারণে এই পরিস্থিতিটা, এটাকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করলো না বা গ্রহণ করলো না। আনন্দবাজার পত্রিকার বলা হচ্ছে, 5ই আগস্ট বাংলাদেশের গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়। তারা পালানোর কথা কখনোই বলে না। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন তিনি। এই ভাষণের কথা আগে থেকে আওয়ামী লীগ প্রচার করেছিল। তার ফলে হাসিনা বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই মুজিবের বাড়িতে পৌঁছে যান তারা। ভেঙে ফেলা হয় সেই বাড়ি। ধানমন্ডিতে ভাঙা হয় হাসিনার বাড়ির সুদাসদন। ধানমন্ডিতে অশান্তি নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে। তারা এই ঘটনার জন্য দায়ী করেছে হাসিনার উস্কানিমূলক বক্তৃতাকে। ভারতে বসে এই ধরনের ভাষণ যাতে তিনি আর না দিতে পারেন তা নিশ্চিত করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার তলব করা হয়েছিল ভারতীয় নিযুক্ত উপরাষ্ট্রদূতকেও। হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। হাসিনার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে প্রত্যর্পণ চাওয়া হয়েছে, কিন্তু এখনো সেই বিষয়ে ঢাকাকে কোনো জবাব দেয়নি ভারত সরকার। এর মাঝে শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসের নিন্দা করলো নয়াদিল্লি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এটা দর্শক। অর্থাৎ এটি একটা কূটনৈতিক ইস্যু হয়ে গেল ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনাটি। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে, মন্তব্য আসিফ মাহমুদের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ আরো বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5 আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিতে সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তী সরকারের শ্রম, কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনি কাঠামো কি হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। তিনি বলেন, আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে।